20 দলীয় জোটে ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি। 23 অক্টোবর জোটের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছে। 23 অক্টোবর সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু ঐক্যফ্রন্টে। দেশের মানুষ তাকিয়ে আছে যে এই পরিপ্রেক্ষিতে গণতন্ত্র পুনরুদ্ধার। মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক। আঞ্চলিক ও জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি। ভিন্নমত থাকলেও প্রভাব পড়বে না নির্বাচনে। নিরপেক্ষভাবে অবাধে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় তা আমরা করব। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় 29 অক্টোবর। জামিন বহাল থাকবে ওই দিন পর্যন্ত। মাননীয় আদালত বিচারের কার্যক্রম সবকিছু আজকে ক্লোজ করে দিয়ে রায়ের তারিখ ঘোষণা করেছেন। এটা তিনি বেআইনি আদেশ দিয়েছেন, অন্যায় করেছেন। আমাদের বিচার ব্যবস্থায় এরকম কোনো নজির নাই। নরসিংদীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান। 2 জেএমবি সদস্য নিহত। মাধবদীতে ঘিরে রাখা বাড়িতে চলছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা। এবং মুখরোচক আচার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। রং ও পোড়া তেল ব্যবহারের অভিযোগে কারখানা ও চাইনিজ রেস্তোরাঁকে 11 লাখ টাকার জরিমানা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ইফাত এবং আমি সঞ্জিদা হক। সংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি চলচ্চিত্রের উপর ভিত্তি করে একটি রিপোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে বেরিয়ে গেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। বিকেলে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এই ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপি সব বিষয়ে জোটের শরিকদের অন্ধকারে রাখার অপচেষ্টা করছে। নতুন 20 দলীয় জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শঙ্কা জানান তিনি। গত নির্বাচনে নানা প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়ার পরও 20 দলের শরিকদের বিএনপির পক্ষ থেকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন গানি। রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছে। প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানাই, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে, দেশে অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি অবিলম্বে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন। আগামী 23 অক্টোবর সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে, এমনটাই জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব। নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উত্তরায় জেএসডি সভাপতি আসম রবের বাসায় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠকে যোগ দেন মির্জা ফখরুল, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন সহ আরও অনেকে। প্রায় 3 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে আসম রব কর্মসূচি ঘোষণা করেন। সারা পৃথিবী তাকিয়ে আছে, দেশের মানুষ তাকিয়ে আছে যে এই পরিপ্রেক্ষিতে গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধের চেতনা এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আগামী 23 তারিখে সিলেটে আমাদের প্রোগ্রাম হবে। এটা সমাবেশ হইতে পারে, মহাসমাবেশ হইতে পারে, জনসভা হইতে পারে। মাজার জিয়ারতের সাথে অবশ্যই জনগণকে কিছু বলার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য আমাদের কর্মসূচি থাকবে।
সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জাতীয় নির্বাচন নিয়ে আঞ্চলিক ও জেলা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় কমিশন তাই করবে বলেও জানান CEC। আতিকুর রহমানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের যুগ্ম সচিব, উপসচিব, আঞ্চলিক ও জেলা পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে বৈঠক। সভার শুরুতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। সম্পূর্ণভাবে সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় তা আমরা করব। সাংবিধানিক দায়িত্ব সেখানে থেকে কখনো কেউ বিচ্যুতি হবেন না। প্রত্যেকেই আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন। মাঠ পর্যায়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলে CEC-কে অবহিত করেছেন জেলা নির্বাচনী কর্মকর্তারা। সভা শেষে সেটাই জানান CEC। তাদের প্রশাসনিক এবং ম্যানেজমেন্ট বিষয়ে, ব্যবস্থাপনা বিষয়ে কোনো চ্যালেঞ্জ, এমন কোনো চ্যালেঞ্জ তারা ফেস করে নাই। তারা বলছে তাদের উপরে যে দায়িত্ব সেগুলো ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা, পুলিশের সহযোগিতা, জেলা প্রশাসনের সহযোগিতা এগুলো তারা প্রচুর পাচ্ছে এবং তাদের এই পর্যায়ের যে প্রস্তুতি তার সামনে আছে, এই পর্যায় পর্যন্ত তাদের প্রস্তুতি ভালো। সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক বর্জনের বিষয়ে CEC বলেন, কমিশনারদের মধ্যে কিছু বিষয় ভিন্নমত থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। পত্রপত্রিকায়, টেলিভিশনে রিপোর্ট ছাপা হয়েছে, প্রচার হয়েছে, ওখানে আই ডোন্ট লাইক টু গো ব্যাক। কঠিন হবে না। সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আনার আভাস দেন প্রধান নির্বাচন কমিশনার। আতিকুর রহমান, RTV, ঢাকা। একজন কমিশনারের নোট অব ডিসেন্টে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রভাব ফেলবে না, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর নবনির্মিত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আওয়ামী লীগের। এ সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোই ডক্টর কামাল হাসানের মূল লক্ষ্য। অভ্যন্তরীণ গণতন্ত্র, তার একজনের ভিন্নমত প্রকাশ করার অধিকার আছে, এটি নিয়ে ভিন্ন কিছু বলারও অবকাশ নেই। কাজে এতে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে এই একজনের নোট অফ ডিসেন্ট এটা কোনো বাধা নয় এবং এটা কোনো প্রতিবন্ধক নয় এবং এটা নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য কোনো যুক্তি নেই, এটা অযৌক্তিক। আগামী 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান এই তারিখ ঠিক করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায়ের তারিখ ধার্য করেছেন। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, রায়ের দিন ঠিক করার আদেশ বেআইনি, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দুদক 26 সেপ্টেম্বর একটি আবেদনের মাধ্যমে আদালতকে জানিয়েছিল, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ মামলার অন্য আসামির আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন না। তাছাড়া বেগম জিয়া আদালতে আসতে চান না, তাই মামলার রায় ঘোষণার তারিখ ধার্যের আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত রায় ঘোষণার তারিখ ঠিক করে বলেন, 2.5 বছর ধরে যুক্তিতর্ক শুনানি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আইনে যুক্তিতর্কের বিধান না থাকলেও আসামি পক্ষকে সেই সুযোগ দেয়া হয়েছে, অথচ তারা শুধু সময় চাচ্ছে। তারা সময়ের আবেদন করে কালক্ষেপণ করছেন, দীর্ঘায়িত করছেন, বিলম্বিত করছেন। ফর দিস রিজন মাননীয় আদালতের কাছে মনে হয়েছে আমরা যে আবেদনটা করেছিলাম সেটা গ্রহণযোগ্য। মাননীয় আদালত বিচারের কার্যক্রম সবকিছু আজকে ক্লোজ করে দিয়ে রায়ের তারিখ ঘোষণা করেছেন। শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবীরা 1 সপ্তাহ সময় আবেদন করেন। খালেদার অনুপস্থিতিতে বিচার চলার আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানান তারা। এরপরও আদালত রায়ের তারিখ ঘোষণা করায় বেআইনি বলে উল্লেখ করেন বেগম জিয়ার আইনজীবীরা। আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা উচ্চ আদালতে যাব এই আদেশের বিরুদ্ধে। সেই সুযোগ আমাদের না দেওয়ার কারণে বেগম খালেদা জিয়ার আজকে রায় ঘোষণার যে তারিখ দিয়েছেন, আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে দেওয়া হয়েছে। মাননীয় বিচারক যে আদেশ দিয়েছেন, যেই
আমাদের সময়ের আবেদন নামঞ্জুর করে এই মামলায় যুক্তিতর্ক আর তিনি শুনবেন না। এটা তিনি বেআইনি আদেশ দিয়েছেন, অন্যায় করেছেন। আমাদের বিচার ব্যবস্থায় এরকম কোনো নজির নাই। উনি অন্যায়ভাবে এই নজির তৈরি করে একটা অপপ্রয়াস উনি চালাচ্ছেন। রায় ঘোষণার তারিখ পর্যন্ত বেগম খালেদা জিয়া এই মামলায় জামিনে থাকবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কারাবন্দী বেগম জিয়া। এছাড়া নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলারও বিচার কাজ চলছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। খান আলামিন, RTV, ঢাকা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে সরকারকে খুশি করতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে, যা আইনসম্মত হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের যে তারিখ ঘোষণা করেছেন আদালত, এটা আমার কাছে মনে হয় যে একেবারেই সরকারের নির্দেশেই করা হয়েছে। তার অনুপস্থিতিতে বিচারের রায় ঘোষণা করা অনুপস্থিত একটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ বলে আমরা মনে করি, এবং এখানে প্রমাণিত হয় যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সরকার যে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এটা তারই একটা প্রমাণ, এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে 4 দিনের সফরে রিয়াদ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা 7টায় রিয়াদের বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, বাহিনীর প্রধানগণ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সফরসূচি অনুযায়ী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অফ সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অফ কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে সে দেশের বাদশার সঙ্গে সাক্ষাৎ করবেন, অংশ নেবেন তার সম্মানে দেয়া মধ্যাহ্নভোজেও। প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও বৈঠক করবেন। পরে সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নরসিংদীর শেখের চরের জঙ্গি আস্তানা থেকে একজন নারী ও একজন পুরুষের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করছে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত 2 জনই 90 JMB সদস্য এবং চলমান দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তারা এই অভিযান পরিচালনা করেন। গার্ডিয়ান নট নামে এই অপারেশনে শেখের চরের নীলুফা ভিলার অভিযান সমাপ্ত হলে মাধবদীতে ঘিরে রাখা বাড়িতে এখন অভিযান চলছে। গত রাত 10টা থেকে আজ সকাল পর্যন্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বেলা 12টায় নীলুফা ভিলায় অভিযান শুরু হয় কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এবং পুলিশের IDP জাবেদ পাটোয়ারি ঘটনাস্থল থেকে অভিযানটি পর্যবেক্ষণ করেন। আমরা আমাদের অভিযান প্রাথমিকভাবে শেষ হয়েছে, তো আমরা অভিযান শেষে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন জঙ্গি সাসপেক্ট, একজন মহিলা এবং একজন পুরুষ, তাদের ডেড বডি পাওয়া গিয়েছে এবং তারা 4টি এক্সপ্লোসিভস সেটির বিস্ফোরণ ঘটিয়েছে। পাশাপাশি একটি ক্ষুদ্র অস্ত্র এটি উদ্ধার করা গিয়েছে। আর বাদবাকি রুমের ভিতরে এখনো পুরোপুরি সার্চ করা শেষ হয়নি। সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের প্রিয় এক খাবার আচার, অথচ মুখরোচক এই খাবারটি রাজধানীতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং। চিকিৎসকরা বলছেন, এসব আচার খেলে পেটের অসুখ সহ শিশুরা ভুগতে পারে নানা রোগে। রাজধানীর স্ট্রিট ফুড নিয়ে জুবায়ের সানির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর যাত্রাবাড়ি, এখানে গড়ে উঠেছে বেশ কিছু আচারের কারখানা। RTVর সংবাদ দল ঢুকে পড়ে এমনই এক কারখানায়। ঢুকতেই চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চালতার আচার বানানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকে রান্নাঘরে ঢুকতে দেখা গেল এমন দৃশ্য। ভালো পচা চালতা একসঙ্গে মিশিয়ে কেটে হাঁড়িতে সিদ্ধ করা হচ্ছে।
আরটিভির ক্যামেরা যায় এবার পাশের এক কক্ষে। এখানে খোলা অবস্থায় থরে থরে সাজানো আছে নানা রকমের আচার। এখানে পাওয়া গেল প্লাস্টিকের কয়েকটি ড্রাম, যেগুলো খুলতেই বেরিয়ে আসে প্রায় পচে যাওয়া চালতা ও বড়ই। এগুলো দিয়েই বানানো হবে নানা স্বাদের আচার। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও রাস্তায় খোলা পরিবেশে বিক্রি হচ্ছে এসব আচার। যারা খাচ্ছেন তারা হয়তো জানেনই না এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর। টক ভালো, এজন্য আচার খেতে এবং মজা লাগে। ক্ষতিকর তো থাকেই, তবুও মাঝে মাঝে ভালো লাগে। সবসময় তো ক্ষতির চিন্তা করে খাওয়া যায় না, মুখরোচক খাবার যার কারণে খাওয়া হয়। চিকিৎসকরা বলছেন এসব আচার খেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। আচারটার মধ্যে যে রংটা ব্যবহার করছি, নাইট্রোজেনাস পদার্থ, আমার কিডনি থেকে শুরু করে নানান জায়গায় সমস্যা শুরু করে দেবে নাইট্রোজেন পদার্থগুলো। এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগও তৈরি করতে পারে। আর পেট্রোলিয়াম যে উপাদানগুলো দিচ্ছে, এদের যে ভয়ঙ্কর কি পরিমাণ হতে পারে এটা আসলে বলা খুবই কঠিন। আমরা শুধু চিন্তা করি যে হ্যাঁ, যে কোনো দিন হয়তো আমরা দেখব আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নানা রকম জটিল রোগগুলো এদের কারণে শুরু হয়ে যাচ্ছে। শিশুরা খুব বেশি আকৃষ্ট হয় বলে বাইরের আচার বাদ দিয়ে ঘরে এসব আচার তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিলেন এই চিকিৎসক। বাচ্চাদেরকে ঘরে তৈরি খাবার পরিবেশন করা। জুবায়ের সানি, RTV, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লেবেলবিহীন রং ও পোড়া তেল ব্যবহার সহ বেশ কয়েকটি অভিযোগে রাজধানীর একটি মিষ্টি তৈরির কারখানা ও একটি চাইনিজ রেস্তোরাঁকে 11 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। রাজধানীর কলাবাগানে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দৃশ্য দেখলে যে কারো গা রিরি করে উঠবে। খাবারের সোডা, রঙের মতো রাসায়নিক উপাদানে নেই কোনো লেবেল। প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করে মানের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দ করা খাবার উপকরণ নষ্ট করে ফেলা হয়। ফার্ম টু ফর্ক বা খাদ্যদ্রব্যের যে প্রক্রিয়াকরণের যে প্রতিটা স্টেপ, সেই স্টেপগুলো কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো, সঠিকভাবে নিশ্চিত করতে পারবো, এবং তখনই মনে করি যে আমাদের ভক্তরা এ থেকে সফল হতে পারবে। রাজধানীর নিউ মার্কেটে মিডনাইট সাইন চাইনিজ রেস্টুরেন্টে কিচেনের ফ্রিজে রাখা চিংড়ি মাছ পচা গন্ধ ছড়াচ্ছে। রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ মাংস রাখা ছিল ফ্রিজে। পোড়া তেল ও পচা সবজি দিয়ে খাবার তৈরি করায় প্রতিষ্ঠানকে 6 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জাহিদ রহমান, RTV, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। দেবীর চক্ষুদান ও বিহিত পূজা, নবপত্রিকা প্রবেশ, দুর্গা দেবীকে অঞ্জলি দেয়া সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মন্দির ও মণ্ডপে মণ্ডপে সপ্তমী পূজা হয়। বরিশাল নগরী সহ বিভিন্ন উপজেলায় সপ্তমী বিহিত পূজা হয়। সিরাজগঞ্জের 500-র বেশি মণ্ডপে পূজা হয়। সপ্তমী পূজা হয় গাজীপুরের বিভিন্ন মণ্ডপে। দেবীকে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে জামালপুরে পূজা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জে মণ্ডপে মণ্ডপে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সপ্তমী পূজা হয় রাজবাড়িতে। ঝিনাইদহের 400-র বেশি মণ্ডপে মহাসপ্তমী হয়। ময়মনসিংহে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে পূজা আনুষ্ঠানিকতা হয়। অশুভ শক্তির বিনাশ ও সকল প্রাণীর মঙ্গল কামনায় রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে বিশেষ প্রার্থনা করা হয়। বাগেরহাটে 600-র বেশি মণ্ডপে পূজা হয়। সপ্তমী পূজা হয় কুড়িগ্রাম, নেত্রকোনায়। ফরিদপুর জেলা জুড়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। জেলার আলফাডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় 48টি পূজা মণ্ডপে উদযাপিত হচ্ছে পূজা। খেলা শুরু হতে না হতেই ভাঙনের সুর শুরু হয়েছে ঐক্যফ্রন্টে, কারণ তাদের উদ্দেশ্য খারাপ। তারেক জিয়ার মতো দুর্নীতিবাজ নেতার নেতৃত্বে এমন জগা খিচুড়ি ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। এর পরিণতি ভাঙনের তাণ্ডব। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
শেখ হাসিনাকে ক্ষমতায় হঠাতে তারেকের মতো দুর্নীতিবাজ নেতৃত্বের অধীনে কাজ করতেও তার কোনো লজ্জা নেই। জগা খিচুড়ি ঐক্য জাতীয় ঐক্য নয়, জগা খিচুড়ি ঐক্যের পরিণতি হচ্ছে ভাঙ্গনে তাণ্ডব। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম নতুন করে বাড়ছে না। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার, আর দাম না বাড়ার কারণে পেট্রোবাংলাকে ৩,১০০ কোটি টাকা দিয়ে সহায়তা করতে হবে। এছাড়া বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গেল কয়েক মাসে গ্যাস বিতরণে সিস্টেম লস কমিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে বলেও জানান তিনি। মনোনয়ন প্রার্থীদের গণসংযোগ আর কোন দলের মনোনয়নকে পাচ্ছেন সেই আলোচনা এখন সরব ব্রাহ্মণবাড়িয়া ১ ও ৪ আসন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ১ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এগিয়ে আছে আওয়ামী লীগ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মাঠে রয়েছেন হেভিওয়েট প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ আসন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যুতে শূন্য আসনে উপনির্বাচন হয় গেল ১৩ মার্চ। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন বিএম ফরহাদ হোসেন। তবে ফরহাদ ছাড়াও আরো বেশ কজন দলের মনোনয়ন চাইছেন এই আসনে। আমাদের অনেক বেশি নেতা কর্মী, স্বাভাবিক কারণে মনোনয়ন প্রত্যাশী অনেকেই হতে পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু সবাই শেষ বেলায় কিন্তু আমরা সবাই নৌকার। প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদেরকে নিয়ে প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদাভাবে সভা করেছি, সাংগঠনিক তৎপরতা চালাইছি। বিএনপি বলছে এই আসনে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের কোন্দলই তাদের মূল পুঁজি। আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড, তারা বর্তমানও ১১ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে, আর আমাদের মাত্র একক প্রার্থী। আমরা সাংগঠনিকভাবে সুসংগঠিত। আওয়ামী শাসনের পরিবর্তন চাই এবং ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় এবার পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এদিকে কসবা আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে আরো উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনের জন্য ভোট চাইছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের রোল মডেলে বিশ্বে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কানাডা প্রবাসী সাবেক সচিব মুশফিকুর রহমান ছাড়াও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। অবশ্যই আমি আশাবাদী 100%, কারণ আমি যেহেতু এলাকা আমি যেহেতু কাজ করে আসছি এবং আমি দুর্দিনে নেতাকর্মীদের পাশে আছি, অবশ্যই মনোনয়ন আমি 100% আমি আশা। আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অফি ইসলাম, আর টিভি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্যই বিএনপি ঐক্যজোট করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে-নূর তাপস। মঙ্গলবার সাভারের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় তিনি সাভার ট্যানারির রাস্তাঘাট ভাঙা সহ সকল সমস্যা দূর করা ও ট্যানারি শ্রমিকদের জন্য তার মধুমতি ব্যাংকের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অঙ্গীকার করেন তিনি। হবিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। এ জেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে পণ্য উৎপাদনের পাশাপাশি বেকার ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। হবিগঞ্জ প্রতিনিধি সাইদুজ্জামান জহিরের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। হবিগঞ্জের অলিপুরে 2011 সালে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। 2014 সালে অর্থমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ পর্যন্ত প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, যার 80 ভাগই স্থানীয়। প্রাণ যে কোম্পানিটা আছে, এটা আসাতে আমাদের এলাকায় অনেক উন্নতি হয়েছে। মসজিদ, মাদ্রাসা, স্ট্রিট লাইট নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে তারা যথেষ্ট ভূমিকা পালন করছে। আমার নাতিনে লেখাপড়া করতেছে,
প্রাণ আরিফেল স্কুলে। হ্যাঁ, আমি খুব ভালো লাগে। অনেক উপকার হয়েছে এই প্রাণ আরিফেল গ্রুপের মেডিকেলটা হওয়াতে। কর্মকর্তারা জানান, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহ জীবনমান উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। প্রাণ আরএফএল-এর সিএসআর আন্ডারে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের সান হেলথ কেয়ার হসপিটাল তাদের অলাভজনক একটা প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শহীদুল্লাহ গ্রামে 2টা মসজিদ কিন্তু আমরা ডোনেট করেছি এবং আমাদের ফ্যাক্টরি ঘিরে যে রাস্তাগুলি দেখতেছেন এই রাস্তাগুলি আমরা মানে করে দিয়েছি এবং এলাকার লোক স্বচ্ছন্দে চলাফেরা করতেছে। পার্কের রাসায়নিক বর্জ্যের কারণে প্রকৃতি ও পরিবেশের যেন ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই কর্মকর্তা। আমাদের ইতিনি বন্ধ করার কোনো সুযোগ নেই এবং এটা আমাদের প্রতিদিন প্রায় এটা ক্যাপাসিটি 24 লক্ষ লিটার। আমরা প্রতিদিন 20 থেকে 22 লক্ষ লিটার পানি এখান থেকে পরিশোধন করে থাকি। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দেশের মানুষের মেরুদণ্ডের উপর গণসচেতনতা তৈরি করার লক্ষ্যে আজ পালিত হল ওয়ার্ল্ড স্পাইন ডে 2018। এই উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আজ আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। র্যালিটির আয়োজন করে নিউরোসার্জন সোসাইটি অব বাংলাদেশ। র্যালিটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। বাগেরহাটের মোল্লাহাটে 2001 সালে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত 16টি পরিবারের প্রত্যেককে 5 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর কোম্পানি এক্সেল টেলিকমের ন্যাশনাল পার্টনার্স মিট শেষ হয়েছে। সম্প্রতি রাজধানীর আর্মি গলফ ক্লাবে এই অনুষ্ঠানে ব্যবসায়িক পার্টনারদের দিক নির্দেশনা দেন কর্মকর্তারা। 2019 সালে বাজারে আসতে যাওয়া মোবাইল সেট সম্পর্কেও ধারণা দেওয়া হয়। তুলে ধরা হয় ব্যবসায়িক অগ্রগতির রূপরেখা। লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এক্সেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি স্লোগানে কুষ্টিয়ার ছেউরিয়ায় আজ থেকে শুরু হয়েছে 3 দিনের লালন স্মরণ উৎসব। এরই মধ্যে একতারা, দোতারা আর ঢোল বাঁশির সুরে মেতে উঠেছে লালন আখড়াবাড়ি। কয়েকদিন আগে থেকেই দেশ বিদেশ থেকে হাজার হাজার লালন অনুসারী ভক্ত আখড়াবাড়িতে হাজির হয়েছেন। নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বেষ্টনী। বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও লালন একাডেমি ও জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সাইজি বারবার সবসময় যে শুধু একমাত্র মানুষ যেন কাঁধে কাঁধে মিলে থাকতে পারে, এইটাই উনি চাইছে। এই জগতে এসে কিছু সাধনা পাইছি, সাধনার বলে আমরা আসছি। মানুষ ছাড়া কাপারে তুই, মানুষ ছাড়া কাপারে তুই ভুল হারাবি, ও তুই ভুল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। সংবাদ শেষ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি চলচ্চিত্রের খবর দিয়ে। হাসিনা আর ডটার্স টেল একটি তথ্যভিত্তিক চলচ্চিত্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে তাঁর জীবন সংগ্রাম, দুঃখ বিষাদ, ব্যক্তিগত আখ্যান, নৈকট্যের গল্পসহ অজানা নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। নভেম্বরে চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানান পরিচালক বিপ্লব খান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও অ্যাপল বক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরছেন জুলহাস কবির। ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। আমরা দুজন দৌড়াচ্ছি, ঘুমের মধ্যে দৌড়ানো যায় না, আর ছুরি নিয়ে আমাদেরকে মারার চেষ্টা। সংগ্রামী এক বাঙালি নারীর গল্প, যেখানে তার দুঃখ বিষাদ সহ ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনচিত্র তুলে ধরা হয়েছে। থাকছে এই মহিয়সী নারীর ব্যক্তি জীবনের অনেক অজানা ঘটনা। মানে আপার চোখের পানি আর থামে না। এখনো মাঝে মাঝে
মনে হয় যে সব যদি এটা স্বপ্ন হতো। কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হন যে জননেত্রী, তার একটি প্রতিকৃতি যেন এই চলচ্চিত্র। চুলায় দিয়ে দিলাম, হ্যাঁ এখন তোমার আস্তে আস্তে মুরগিটা হবে, তারপর যখন আবার পোলাও করবো তুমি এসো। শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, যার হাত ধরে বাংলাদেশ সারা বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার সংগ্রামী জীবনের গল্প নিয়েই তথ্যভিত্তিক এই চলচ্চিত্রটিতে নির্মাতা পিপলু খান তার নিজস্বতায় একটি সত্যনিষ্ঠ ঘটনাকে পর্দায় হাজির করতে চেয়েছেন। বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল। আমি জাস্ট ফ্যামিলিটাকে ধরতে চেয়েছি। গত 5 বছরে এমন সব ইভেন্টসে ওনাকে ক্যাপচার করার চেষ্টা করেছি, অনেকগুলো সত্তা, পলিটিশিয়ান সত্তার বাইরে যে কোর মেয়েটা, যে মেয়েটাকে আমরা সবসময় মিট করেছি 5 বছর ধরে, আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং মনে হয়েছে এই মানুষটাকে। একটি স্বাধীন ও তাৎপর্যময় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন একজন অনন্য নায়কের জীবনের আরেক অধ্যায়। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় নির্মাণ করা এই চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। অনেকগুলো ড্রামাটিক এলিমেন্টস, ওখানে পলিটিক্স আছে, দেশ আছে, সবকিছু আছে লেয়ারের মধ্যে, বাট প্রাইমারিলি ওয়ান থ্রেড হচ্ছে একটা মেয়ের গল্প। 70 মিনিটের এই চলচ্চিত্রটি সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের ভাবনার খোরাক হবে এবং মন জয় করবে বলে আশা করেন পিপলু খান। হয়তো তাদের ভালো লাগবে। জুলহাস কবির, RTV, ঢাকা। শেষ করব সন্ধ্যার সংবাদ, তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরো একবার। 20 দলীয় জোটে ভাঙন বেড়ে গেছে বাংলাদেশ ন্যাপ ও NDP। 23 অক্টোবর সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু ঐক্যফ্রন্টের। মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক, আঞ্চলিক ও জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে CEC। ভিন্নমত থাকলেও প্রভাব পড়বে না নির্বাচনে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় 29 অক্টোবর, জামিন বহাল থাকবে ওই দিন পর্যন্ত। নরসিংদীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান, JMB সদস্য নিহত। মাধবদীতে ঘিরে রাখা বাড়িতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এবং মুখরোচক আচার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। রং ও পোড়া তেল ব্যবহারের অভিযোগে কারখানা ও চাইনিজ রেস্তোরাঁকে 11 লাখ টাকা জরিমানা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।